পাকিস্তান কি আবার বিভক্ত হতে চলেছে? 1971-এর ইতিহাস কি আবার ফিরে আসতে চলেছে পাকিস্তানে? পাকিস্তানের সিডিএফ হয়েই মুনিরের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কি বিপদ ডেকে আনতে পারে ওই পাকিস্তানেরই? বহালপুরে জৈশের হেডকোয়ার্টারে হালচাল কিসের? নতুন কি পরিকল্পনা নিচ্ছে জঙ্গি সংগঠনটি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনারা জানেন যে ভারতের প্রতিবেশী হলেও পাকিস্তানের ভূমিকা কখনোই একটি প্রতিবেশী রাষ্ট্রের মতন ছিল না। ভারত থেকে জন্ম হলেও প্রথম থেকেই ভারত বিরোধী মনোভাব পোষণ করে এসেছে এই পাকিস্তান। ভারতের তরফে একাধিকবার মৈত্রীর প্রচেষ্টা গ্রহণ করা হলেও বারবার বিশ্বাসঘাতকতাই করেছে ওই ইসলামাবাদ। পাকিস্তান সেনা এবং আইএসআই-এর এই ভারত বিদ্বেষী মনোভাবের কারণে দুটি দেশের মধ্যে কখনোই সুসম্পর্ক গড়ে ওঠেনি, বরং পাকিস্তানের মাটিতে জঙ্গিদের লালন পালন করা হয়েছে ভারতকে রক্তাক্ত করার উদ্দেশ্যে। অথচ ভারতের সাথে এই পাকিস্তানের যতবারই যুদ্ধের ময়দানে দেখা হয়েছে ততবারই পরাজিত হয়েছে ওই পাকিস্তান। তারপরেও কোনো লজ্জা নেই তাদের। ফলে পাকিস্তান নামক দেশটিকে প্রতিবেশী দেশ বলার থেকে মনে হয় শুধুমাত্র এই পার্শ্ববর্তী দেশ বলাই ভালো, কারণ ভৌগোলিক অবস্থান তো আর পরিবর্তন করা সম্ভব নয়, পাকিস্তানকে তো আর সরিয়ে দেওয়া যাবে না। কিন্তু আপনি কি জানেন যে এই পাকিস্তান নিজেই আবার বিভক্ত হতে চলেছে? 1971 সালের আগে যে পাকিস্তান মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, 71-এর যুদ্ধের পর পূর্ব পাকিস্তান হারিয়ে যায়, তৈরি হয় নতুন দেশ বাংলাদেশ। কিন্তু এই মুহূর্তে যে পাকিস্তান রয়েছে সেই পাকিস্তানও কি এবার বিভক্ত হতে চলেছে? তবে এখন যে বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে তা কিন্তু একটু ভিন্ন ধরনের। গত রবিবারই পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম খান বলেছেন যে ছোট প্রদেশগুলি অবশ্যই তৈরি করা হবে, মূলত শাসন ব্যবস্থা এবং পরিষেবা উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। 1947 সালের স্বাধীনতার সময় দেশের 5টি প্রদেশ ছিল: পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত এবং বালুচিস্তান। 1971 সালের মুক্তিযুদ্ধের পর পূর্ব বাংলার স্বাধীনতা লাভ করে এবং বাংলাদেশ হয়ে ওঠে। পশ্চিম পাঞ্জাব আবার পাঞ্জাব হয়ে যায়, আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার নামকরণ হয় খাইবার পাখতুনখোয়া। তবে সিন্ধু এবং বালুচিস্তান অপরিবর্তিতই থেকে যায়। বর্তমান সিডিএফ ওই আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাইব্রিড শাসন ব্যবস্থায় যখন এই বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় তীব্র বিক্ষোভ আন্দোলন চলছে, রীতিমতো স্বাধীনতার দাবি জানাচ্ছে ওই অঞ্চলের আদি বাসিন্দারা, ঠিক তখন এই প্রদেশ বিভাজনের বিষয়টি সামনে এসেছে। পাকিস্তানের দৈনিক ওই ডনের এক প্রতিবেদন অনুসারে আব্দুল আলিম খান জানিয়েছেন সিন্ধু, পাঞ্জাব, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া থেকে 3টি করে প্রদেশ তৈরি করা হবে। তবে গোটা বিষয়টি নিয়ে পাকিস্তানের সরকারের অভ্যন্তরেই রয়েছে নানান মতবিরোধ। আব্দুল আলিম খান শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বেসামরিক সরকারের অংশ, কিন্তু এই বিভাজনের কথা বললেও এই শরীফ সরকারের অন্যতম সঙ্গী পাকিস্তান পিপলস পার্টির নেতা বেলাওয়াল ভুট্টো জারদারি আবার ঐতিহ্যগতভাবে সিন্ধু বিভাগের বিরোধিতা করেছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তানে এটা প্রথমবার নয় যে পাকিস্তান আরও প্রদেশ তৈরি করার পরিকল্পনা করছে। এর আগেও এই প্রচেষ্টা হয়েছে, কিন্তু কোনোটি বাস্তবায়িত হয়নি। এবারও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে তাদের মতে নতুন প্রদেশগুলি সমাধানের চেয়ে আরও সমস্যা তৈরি করবে বেশি। পাকিস্তানের সামনে প্রধান সমস্যা প্রদেশের সংখ্যা নয়, বরং শাসন ব্যবস্থার ফাঁক, যা আইনের শাসনের সঙ্গে গভীরভাবে জড়িত। দুর্বল প্রতিষ্ঠান, অসম প্রয়োগ এবং জবাবদিহিতার অভাব রাষ্ট্রের ক্ষমতাকে হ্রাস করেছে। কেবলমাত্র এই প্রদেশ বৃদ্ধি করলেই এই মৌলিক কাঠামোগত সমস্যাগুলোর সমাধান হবে না বলেই মনে করছেন সে দেশের বিশেষজ্ঞরা। অর্থাৎ পাকিস্তানের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, বুদ্ধিজীবী বা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা মানছেন যে পাকিস্তানে যে শাসন ব্যবস্থা চলছে তাতে ফাঁক রয়েছে। পাকিস্তানের নানান সমস্যার জন্য সে দেশের আইন ব্যবস্থাকেই দুষছেন সেই দেশের বিশেষজ্ঞরাই। কিন্তু সেদিকে কোনো নজর নেই ওই পাকিস্তানের। তাদের নজর শুধু এই ভারতের দিকে। আর সদ্য সে দেশের ওই
সিডিএফ পদে বসে আসিম মুনির নিজেকে পাকিস্তানের সর্বেসর্বা মনে করা শুরু করেছে। ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। অপারেশন সিঁদুরের সময় বাংকারে লুকিয়ে পড়া শিরদাঁড়াহীন ওই আসিম মুনির। আর শুধু ভারত নয়, তার নিশানায় পাকিস্তানের অপর প্রতিবেশী ওই আফগানিস্তানও। এর আগেও পেহেলগাঁও হামলার প্রাক্কালে মুনিরের উস্কানিমূলক বিতর্কিত মন্তব্য সামনে এসেছিল। আর এবার কি বলেছেন জানেন? সদ্য ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সে বক্তৃতা দেওয়ার সময় এই মুনির বলেছেন, পাকিস্তান পরের বার ভারতের বিরুদ্ধে আরো কঠোর হবে। দেশের প্রথম সিডিএফ হওয়ার পর ওই জিএইচকিউতে মুনিরকে সম্মান জানাতে গার্ড অফ অনার দেওয়া হয়। আর এরপরেই বক্তব্য রাখার সময় মুনির জানান, ভারত যেন কোনো ভুল ধারণায় না থাকে, পরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং আরও কঠোর হবে। তালিবান শাসনকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পাকিস্তান বা ওই ফিতনা আল খারিজের মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। পাকিস্তানের ধারণা অজেয়, যাকে রক্ষা করছে বিশ্বস্ত যোদ্ধারা। মুনিরের এই মন্তব্য যে উস্কানিমূলক তা বলাই যায়, কারণ ভারত কখনোই কোনো দেশের উপর আক্রমণ করেনি এবং করেও না। পাকিস্তানের দ্রুত প্রতিক্রিয়া তো আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময়। তারপরেও মুনিরের এই মন্তব্য এবছরের সেরা জোকস হিসেবে একেবারে বছরের শেষের তালিকায় যেতেই পারে। আর এই যে মুনির আফগানিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছেন, তা যে কতটা ফাঁকা আওয়াজ তাও প্রমাণিত হয়ে গেছে। কারণ মুনিরের এই হুঁশিয়ারির পরেই সোমবার রাতে খাইবার পাখতুন এলাকায় টিটিপির সশস্ত্র সদস্যরা পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকি দখল করে নেয়। ঘণ্টাখানিক ধরে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলে, যাতে পাকিস্তানের 6 জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে 2 জন সশস্ত্র এই টিটিপির সদস্য। সুতরাং 2021 সালের আগস্টে তালিবানরা কাবুল দখল করার পর থেকেই পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় হামলা একের পর এক তীব্র ঢেউ আছড়ে পড়ছে। সরব হয়েছে ওই বালোচরাও। সেই সমস্যা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ওই মুনির আর শাহবাজরা। আর সেই মুনির বলছেন, তাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। তা পাকিস্তানের বাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টারে কি হচ্ছে? সেখানেও কি ওই পাকিস্তানের সার্বভৌমত্ব আর অখণ্ডতা রক্ষার কাজ চলছে? কিসের জন্য ওই জৈশের দপ্তরে জড়ো হয়েছিলেন সবাই? কারা কারা ছিলেন সেখানে? চলতি বছরের মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার সেই অভিযানের অন্যতম টার্গেট ছিল ওই বাওয়ালপুর। আর সেই পাকিস্তানের বাওয়ালপুরেই মাসুদ আজাহারের জঙ্গি শিবির লস্করে তৈবার হেডকোয়ার্টার। সদ্য সংবাদ মাধ্যম এনডিটিভির একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে তাদের হাতে এমন কিছু ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে ওই জৈশের বাওয়ালপুরের হেডকোয়ার্টারে জঙ্গিদের এক হাই ভোল্টেজ মিটিং হয়েছে। কেন এই মিটিং? জানা যাচ্ছে এই মিটিংয়ে পাকিস্তানের লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদ এই 2 কুখ্যাত জঙ্গি শিবিরের জঙ্গিদের একসঙ্গে নিয়ে বৈঠক করা হয়েছে। এখানেই শেষ নয়। রিপোর্ট বলছে ওই মিটিংয়ে লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ কসুরি লস্করের বাকি কমান্ডারদের সঙ্গে ছিলেন। 2 গোষ্ঠীর জঙ্গিদের এই বৈঠক নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি আলোচনা হয়েছে ওই বৈঠকে? তবে কি বড় কিছু প্ল্যানিং করছে ওই পাক জঙ্গিরা? আপনারা জানেন যে পেহেলগাঁও হামলার নেপথ্যে যে জঙ্গি শিবির ছিল তার মূল আধার পাকিস্তানের ওই লস্করে তৈবা। আবার দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় যে পাকিস্তানি জঙ্গি শিবিরের নাম উঠে এসেছে তা হলো ওই জৈশে মোহাম্মদ। আর এবার এই 2 জঙ্গি শিবির হঠাৎ পাকিস্তানের বুকে বৈঠক করছে বলে খবর, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপনাদের এর আগের একটি এপিসোডে জানিয়েছিলাম যে অপারেশন সিঁদুরের পর ফের নতুন করে পাকিস্তানে কমপক্ষে 72টি জঙ্গি লঞ্চ প্যাড সক্রিয় হয়েছে। বিএসএফের তরফেই এই তথ্য জানানো হয়েছিল। 72টির মধ্যে 12টি লঞ্চ প্যাড শিয়ালকোট এবং জাফরওয়ালে প্রত্যন্ত এলাকায় কাজ করছে। বাকি আরও 60টি লঞ্চ প্যাড নিয়ন্ত্রণ রেখার ওপারে অত্যন্ত গভীরে অবস্থান করছে বলে জানানো হয়েছিল।
বিএসএফ কর্তারা জানিয়েছিলেন যে আগে লস্কর এবং জৈশ আলাদাভাবে প্রশিক্ষণ নিত, কিন্তু অপারেশন সিঁদুরের পর সেগুলো সমস্ত ওলটপালট হয়ে গেছে। এখন আর আলাদাভাবে নয়, বরং এই দুই জঙ্গি গোষ্ঠী একসঙ্গে ওই লঞ্চ প্যাডগুলোতে প্রশিক্ষণ নিচ্ছে। তারই কি প্রতিফলন দেখা গেল ওই বাওয়ালপুরের বৈঠকে? ভারতের প্রত্যাঘাতের ভয়ে তবে কি এক ছাতার নিচে চলে আসতে চলেছে সমস্ত পাক জঙ্গি সংগঠনগুলি? ভারতের বিরুদ্ধে শক্তি বাড়াতে চাইছে তারা। দেখুন, পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গিদের লালন পালন করা হয় তা এখন গোটা বিশ্ব জানে। এমনকি এই জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দেওয়ার পেছনে ওই পাক সেনা এবং আইএসআই এর যে একটা মদত রয়েছে তাও কারো অজানা নয়। পহেলগাঁও হামলার আগে এই আসিম মুনির উস্কানিমূলক যে ভাষণ দিয়েছিলেন তাও সবাই জানে। এবার সেই পাকিস্তানের একেবারে সর্বেসর্বা হয়ে উঠেছেন ওই মুনির। সেনার 3 ক্ষেত্রেই তিনি শেষ কথা। এই অবস্থায় মুনিরের ফের ভারত বিরোধী মন্তব্য এবং বাওয়ালপুরের 2 জঙ্গি সংগঠনের বৈঠক নেহাতি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো নতুন চক্রান্ত? সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই আবহে আবার রীতিমতো ভিসার নিয়ম লঙ্ঘন করে এবং অনুমতি ছাড়াই লাদাখ এবং কাশ্মীরের কৌশলগত এবং সংবেদনশীল এলাকা পরিদর্শনের জন্য শ্রীনগরে আটক করা হয়েছে এক চীনা ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম হুং কংটাই। যা জানা যাচ্ছে তা হলো এই ধৃত চীনা নাগরিক দিল্লিতে এসেছিলেন গত 19শে নভেম্বর। ট্যুরিস্ট ভিসা নিয়েই তিনি ভারতে এসেছিলেন। রিপোর্ট অনুযায়ী এই হু কংটাইকে বারাণসী, আগ্রা, নয়াদিল্লি, জয়পুর, সারনাথ, গয়া এবং কুশীনগরের বৌদ্ধ মন্দির ঘুরতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু লে, জানাস্কায় এবং কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ এলাকায় ঘুরে বেরিয়েছেন এই চীনা নাগরিক। দক্ষিণ কাশ্মীরের হাওরওয়ানে বৌদ্ধ মঠ এবং অবন্তিপোরায় বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষেও যান তিনি। এই স্থানটি সেনাবাহিনীর ভিক্টর ফোর্স সদর দপ্তর, হজরতবাল মাজার, শঙ্করাচার্য পাহাড়, ডাল লেক এবং মুঘল গার্ডেনের খুব কাছেই অবস্থিত। স্বাভাবিকভাবেই অনুমতি না থাকা সত্ত্বেও কেন এবং কিভাবে ওই নিষিদ্ধ এলাকাগুলোতে গেলেন ওই চীনা নাগরিক তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তির মোবাইলও ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে, কারণ ওই চীনা নাগরিক তার মোবাইলে 370 ধারা প্রত্যাহার, সিআরপিএফ নিয়োগ সংক্রান্ত বিষয় ব্রাউজারে সার্চ করেছিলেন। কোনো কিছু হাইড করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চীনের সাথে ভারতের সম্পর্ক এখন কিছুটা স্বাভাবিক হলেও পাকিস্তানের সাথে এই চীনের সম্পর্কের বিষয়টি সবার জানা। ফলে ডাক্তারদের যদি জঙ্গি মডিউলে যুক্ত করা যায় তবে সেক্ষেত্রে কোনো চীনা নাগরিককেও ব্যবহার করার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখানে আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি যে পাকিস্তানের বিরুদ্ধে ওই সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ উঠছে, জঙ্গিদের লালন পালন করার অভিযোগ উঠছে, সেই পাকিস্তানকেই আবার $1.2 বিলিয়ন একটি নতুন ঋণের কিস্তি দিতে চলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ওই IMF। এর আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে ঋণের অনুমোদন দিয়েছিল এই IMF। আর এবার অপারেশন সিঁদুর 2.0 গুঞ্জনের মাঝেই এই ঋণের অনুমোদন দিল IMF। এই সর্বশেষ কিস্তির আবহে এখনো পর্যন্ত ইসলামাবাদকে মোট $3.3 বিলিয়ন দিয়েছে ওই IMF। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানকে $120 কোটি ঋণ দিতে গত 8ই ডিসেম্বর বৈঠকে বসেছিল IMF এর এক্সিকিউটিভ কমিটি। দিল্লি বিস্ফোরণের পর যখন অপারেশন সিঁদুর 2.0 গুঞ্জন শুরু হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ওই ইসলামাবাদের হৃৎকম্পন বেড়ে গেছে। ঠিক সেই সময় ফের IMF বেল আউট প্যাকেজের কিস্তির অনুমোদন দিল ওই পাকিস্তানের জন্য। খুব স্বাভাবিকভাবেই IMF এর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 7ই ডিসেম্বর এই এডিটর্স ডায়েরির একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে আর্টিকেল 4 কনসালটেশন রিপোর্টে ভারতের জাতীয় হিসাব ভিত্তিক তথ্যকে ওই IMF সি গ্রেড দিয়েছে। এই ঘটনায় চক্রান্তের সন্দেহ প্রকাশ করেছেন অনেক অর্থনীতিবিদ। আপনারাও কমেন্ট বক্সে এই IMF এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
অনেকেই লিখেছেন আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সবসময় ভারতকে ছোট করেই দেখে আসছে, ওরা চায় না ভারত বিশ্ব শক্তি হয়ে উঠুক। আবার কেউ লিখেছেন ভারতের উচিত দক্ষিণ এশিয়াতে IMF এর মতন একটা আলাদা সংস্থা গড়ে তোলা প্রয়োজন। আপনাদের প্রতিটি কমেন্টই অত্যন্ত গুরুত্বপূর্ণ। IMF যে ঋণের অনুমোদন করেছে তা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং সেই দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে বলে দাবি করা হলেও আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু বিশেষজ্ঞরা। তাদের দাবি সংস্কার ছাড়া এই পদক্ষেপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে IMF এর অর্থ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদে মদদ দেয় ওই পাকিস্তান। এই আবহে পাকিস্তানকে IMF এর দেওয়া ঋণের বিরোধিতা করে আসছে ভারত। এর আগে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে যখন ওই IMF ঋণ দেয় সেই সংক্রান্ত ভোটাভুটি থেকে বিরত থেকেছিল ভারত। সেই সময় পাকিস্তানকে $100 কোটি ঋণ দিয়েছিল ওই IMF। পাকিস্তানকে দেওয়া বেল আউট প্যাকেজের বিষয়টি IMF যাতে পুনর্বিবেচনা করে তার দাবিও জানিয়েছিল ভারত, কিন্তু সেই দাবি যে শোনা হয়নি বা হলো না তা বোঝাই যাচ্ছে। ভারতের দাবিকে গুরুত্ব না দিয়ে জঙ্গিদের আঁতুড়ঘর বলে পরিচিত পাকিস্তানকে বিপুল অঙ্কের ঋণ দিচ্ছে, আর ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিকে ছোট করার জন্য জাতীয় হিসাব ভিত্তিক তথ্যকে সি গ্রেড দিচ্ছে ওই IMF। কার দ্বারা সংস্থাটি পরিচালিত হচ্ছে তা বুঝতে কি আর কারো বাকি আছে? খুব স্বাভাবিকভাবেই যদি এই সমস্ত ঘটনাগুলোকে একটা সুতোয় গাঁথা যায় তবে দেখুন, মুনিরের উস্কানি, দুই জঙ্গি সংগঠন একত্রে বৈঠক করছে, কাশ্মীরে চীনা পর্যটক ধরা পড়ছে, আর IMF ঋণের জন্য বিপুল টাকা মঞ্জুর করছে। সবটাই কি ওই ভারতের বিরুদ্ধে বৃহৎ চক্রান্তের ইঙ্গিত? স্বভাবতই ভারতকে যে আরও সজাগ এবং সতর্ক থাকতে হবে তা বলার অপেক্ষা রাখে না। আজ এ পর্যন্তই। নমস্কার।